আদালত যখন তদন্ত প্রক্রিয়া চলছে তখন যে মন্তব্য করলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে নিয়োগ দুর্নীতির তদন্তে, এমনটাই মনে করা হচ্ছে। শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছে, আমি ওর থেকে আরো বেশি জানার চেষ্টা করব। শ্রাবন্তী, যে পুনর্মূল্যায়ন গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম কি হতে পারে? দেখো, 2016 যে নিয়োগ প্রক্রিয়া সেটা যদি সবার ওয়েমার্কশিট এইরকমভাবে পুনর্মূল্যায়ন করতে হয়, সংখ্যাটা 1 লাখ 2 লাখ নয়, 23 লক্ষ। এবং এই 23 লক্ষ ওয়েমার্কশিটের পুনর্মূল্যায়ন করা সম্ভব কিনা সে প্রসঙ্গে যখন কমিশনের কাছে জানতে চায় আদালত, কমিশন জানে যে সময় সাপেক্ষ, কিন্তু এটা ওয়েমার্কশিট পুনর্মূল্যায়ন করা যায়। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ওয়েমার্কশিটকে কি সত্যি বিশ্বাস করছে কমিশন? এখানে জানাচ্ছে যে তারা সম্পূর্ণ বিশ্বাস করছে বা করছে না এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা জানাবে না। তার কারণ একটাই, যে এই ওয়েমার্কশিটগুলো সিবিআই পুনরুদ্ধার করে তাদের কাছে দিয়েছে। অর্থাৎ আরও এই প্রসিডিংসে এগিয়ে যাওয়া যাবে, যেখানে বিতর্কিত চাকরি প্রাপকরা ইতিমধ্যে এই পুনর্মূল্যায়নের বিরুদ্ধে জানিয়েছেন। সেক্ষেত্রে আদৌ যদি ওয়েমার্কশিট পুনর্মূল্যায়নটা বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে কার ভিত্তিতে পুনর্মূল্যায়ন হবে? আসলে গোটা শুনানিতে গতকাল আমরা দেখেছি বিচারপতি ডিভিশন বেঞ্চ দুটো পদ্ধতির কথা বলেছিলেন, যে হয় গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে অথবা অংশবিশেষ বাতিল করে দেওয়া হবে। আজকের আরেকটা প্রসিডিংসের কথা বলেছেন যে পুনর্মূল্যায়ন কি করা সম্ভব? কোথাও গিয়ে বিতর্কিত চাকরি প্রার্থীরা যারা এত দীর্ঘ শুনানির সাথে অংশগ্রহণ করেছেন তাদের চাকরি বাঁচানো যায় কিনা একেবারে শেষ চেষ্টা করে দেখছে আদালত, এমনটাই মনে করছে আইনজীবী মহলের একাংশ। আগামীকাল এই শুনানি থাকছে এবং পিউ এই স্পেশাল বেঞ্চের উপর নির্ধারিত হবে এই 4টি জায়গার, অর্থাৎ নবম দশম গ্রুপ সি গ্রুপ ডির যাবতীয় বিতর্কিত চাকরি প্রাপক তাদের চাকরি থাকছে কিনা। একদম, মানে সেই আশঙ্কাই তো আরো বড় হচ্ছে যে এবার কি চাকরিগুলো বাতিল হয়ে যাবে? ভাবুন তার পলিটিক্যাল ইমপ্লিকেশন কি হবে। কোর্ট যা সিদ্ধান্ত নিল সেই প্রক্রিয়া যদি বাস্তবায়িত হয়, কোর্ট কি সিদ্ধান্ত নেবে এখনো জানি না, তার রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে এই ভোটের মুখে, কি বড় আকারের হবে। আমি এদিকে অবশ্যই নজর রাখবো। আমরা একটু পরে ধর্মতলাতেও যাব, যাকে এখন আমরা ধর্নাতলা হিসেবেই বেশি চিনি, কিন্তু তার আগে সিএ নিয়ে কথা না বললেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে যাচ্ছেন সিএ আসলে ভাঁওতা, সিএ আসলে একটা ললিপপ, এর সঙ্গে এনআরসিটা কানেক্টেড এবং দেশ থেকে তাড়ানোর ছক। কি বললেন, কি উত্তর দিলেন? মমতা ব্যানার্জির কথা ধরে ধরে কাউন্টার করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। এগুলো সব ছলনা, মনে রাখবেন। আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, মানুষকে তাড়িয়ে দাও। একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না। इसमें डिटेंशन कोई कैंप की प्रोविजन नहीं। 100 लोगों का प्रॉब्लम है तो उसमें से 85 का तो अभी क्लियर हो रहा है, बाकी का आगे सोचेंगे। এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি फॉरेनर्स हो गए। बहुत सारे लोग, ये जो मिस कैंपेन चल रहा है, अपप्रचार चल रहा है, इसके कारण शायद एप्लीकेशन करते हुए भी डरेंगे। मैं सबको आश्वस्त करना चाहता हूं, आप यहां पर अप्लाई कर दीजिए। नरेंद्र मोदी गवर्नमेंट पर भरोसा रखिए, आपको रिट्रोस्पेक्टिव इफेक्ट से सिटीजनशिप दी जाएगी। भावता दिच्छे भावता, धप्पा दिच्छे धप्पा, মনে রাখবেন সব হারাবেন। किसी को डरने की जरूरत नहीं, कि वो भारत के नागरिक माने जाएंगे। मेरा और आपके जितना ही अधिकार उनका होगा। শুনলেন তো, স্পষ্ট করার চেষ্টা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসুন এই নিয়ে কথা বলি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময়। স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্ট করে খুব ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমার বক্তব্য যেভাবে, ধরো এই বাংলার পার্সপেক্টিভেই যদি ধরি, তৃণমূল কংগ্রেস একটা ওয়ান লাইনার ধরে এগোচ্ছে, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি অবৈধ হয়ে যাবেন। এটা মানুষের মগজস্থ করাটা অনেক সহজ, সেখানে এত বড় ব্যাখ্যায় পলিটিক্যাল কাউন্টার বিজেপি কিভাবে করবে? দেখো, একটা বার্তা প্রথম থেকেই বিজেপি দিতে চাইছে, তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে প্রতিশ্রুতি দেন তিনি সেই প্রতিশ্রুতি পালন করেন। 2019-এ যে ম্যানিফেস্টো বিজেপি প্রকাশ করেছিল তাতে খুব স্পষ্টভাবে লেখা ছিল যে মতুয়াদের জন্য বা একেবারে যারা পরবর্তী ক্ষেত্রে ভারতের মাটিতে পা রেখেছেন, যারা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতের মাটিতে পা রেখেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে এই আইন পাশ হয়ে গিয়েছে, কিন্তু তার রুল ফ্রেম একেবারে নির্বাচন ঘোষণার ঠিক আগেই হয়ে গেল
বিধি লাগু হয়ে গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা রাখলেন, এই বার্তা প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি অবশ্যই বিজেপির তরফ থেকে একটি ক্যালকুলেটেড রিস্ক নেওয়া হয়েছে, কারণ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমগ্র বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বা 2019-এর এই আইন পাশের ঠিক পরবর্তী ক্ষেত্রে লাগাতার প্রচার করেছিল যে এই সিএ আনার পরেই এনআরসি আনা হবে, এবং তাকে ঘিরে শাহিনবাগ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে আন্দোলন তৈরি হয়েছিল তাতে কিন্তু বেশ কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছিল বিজেপিকে। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলি এই জায়গা থেকে তারা লাগাতার প্রচার শুরু যে করবে সেই বিষয়টি অত্যন্ত প্রত্যাশিত। এবং একদম জ্যোতির্ময়, আমি তোমার কাছে আসবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন। আমি এই প্রসঙ্গে তার রিয়াকশন তো নিতেই হবে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। ডক্টর সেন, খুব নির্দিষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আপনারা শরণার্থী আর অনুপ্রবেশকারীর তফাৎটা গুলিয়ে দিতে চাইছেন, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। প্রথম কথা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আবার নির্বাচনের আগে একটা বড় জুমলা করছেন। যে বিলটা 4.5 বছর আগে পাশ করিয়ে, গায়ের জোরে পাশ করিয়ে, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও যেটা 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার কথা, সেটা 4.5 বছরে 9 বার এক্সটেনশন চেয়ে রুল ফ্রেম করতে পারেনি। নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে বিভেদকামী রাজনীতি করার জন্য আবার এই জুমলাবাজি তারা করছে। এই অমিত শাহ একাধিক জায়গায় বারংবার বলেছেন যে আগে সিএ হবে, তারপরে স্টেপই হচ্ছে এনআরসি। এই অমিত শাহ যিনি পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেছেন সিএ নিয়ে, যিনি আসামে গিয়ে আর একরকম কথা বলেছেন, বাংলায় আর একরকম কথা বলেছেন, আবার তার রাজ্য গুজরাটে নির্বাচনের আগে কিছু রাজ্য নিয়ে সিএ এনআরসি নিয়ে কথা বলেছেন। অমিত শাহের কাছে দেশের মানুষ জানতে চায় যে আপনার দলের অন্যতম নেতা, যাকে আপনি উত্তর পূর্ব ভারতে রাজা করে রেখেছেন, সেই হেমন্ত বিশ্ব শর্মা কেন এর বিরোধিতা করেছেন। আজকে আপনি দেশের মানুষকে বোকা বানাচ্ছেন। প্রথম কথা, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 বলে যে ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের প্রশ্ন উঠবে কেন, নাম্বার 1। নাম্বার 2, ভারতবর্ষের আশেপাশে আরো অনেক নাগরিকদের সঙ্গে এই সিএ এর কোনো সম্পর্কই নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এ তো বাইরে থেকে যারা আসছেন ওই 3টে দেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বললে তো সেটা হবে না। আমি তো আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আপনি আমায় কাইন্ডলি যদি বলতে দেন তাহলে আমি উত্তরটা দিতে পারবো। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া ভারতবর্ষের লাগোয়া তো আরও অনেক রাষ্ট্র রয়েছে। কেন বেছে বেছে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোকে ধরা হলো, নাম্বার 1। নাম্বার 2, 6টা ধর্মকে সিলেক্ট করা হয়েছে, কেন সেখানে মুসলিম ধর্মকে সিলেক্ট করা হয়নি, নাম্বার 2। নাম্বার 3, আপনি আমাকে বলুন যে মুহূর্তে আপনি অ্যাপ্লাই করছেন, আজকে পিউ দেবী আপনি একটা ডেজিগনেশনে আছেন আপনার টিভি চ্যানেলে, আপনি কালকে যদি সেই চ্যানেলের ডেজিগনেশনটার জন্য অ্যাপ্লাই করেন তাহলে প্রমাণ হবে যে আজ অবধি সেখানে আপনি অবৈধভাবে ছিলেন। তাহলে যে মুহূর্তে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, তার মানে আমি এই মুহূর্তে অবধি সিটিজেন নই। তাহলে সিটিজেন না হয়ে আমি কি করে দেশের সুবিধা ভোগ করলাম? সিটিজেন না হয়ে আমি কি করে নির্বাচন করে সেই নির্বাচিত ভোটের মাধ্যমে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন? আমি আপনাকে ফর্ম দেখাই। এই ফর্মে যেটা আবেদনকারীদের জমা করতে বলা হয়েছে, এই ফর্মে পরিষ্কার, একটু দেখাতে বলবো জুম করে, এই ফর্মে পরিষ্কার লেখা রয়েছে যে আপনাকে আপনার বাবা এবং মায়ের জন্ম ডিটেলস দিতে হবে, এবং জেলাভিত্তিক একটা যাচাই কমিটি করা হয়েছে। সেই যাচাই কমিটি যাচাই করে দেখবে, যদি আপনি কাগজ দিতে না পারেন আপনার কাছে আরও কাগজ চাইতে পারে। আমার প্রশ্ন, ধরুন তর্কের খাতিরে কেউ ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে পালিয়ে এসেছে, তাহলে তার কাছে যদি কোনো কাগজ না থাকে। দ্বিতীয়ত, আপনি কোন ধর্মে অবলম্বন করতেন সেটা সার্টিফাই কে করবে, তার মধ্যে যদি করাপশন থাকে। তৃতীয়ত, আপনার কাগজ যদি ইনকমপ্লিট থাকে, আপনার অ্যাপ্লিকেশন যদি বাতিল হয়, তাহলে কি আপনার নাগরিকত্ব চলে গেল? তাহলে কি আপনাকে যে দেশ থেকে এসছেন সেখানে পাঠিয়ে দেবে? সেই দেশ আপনাকে নেবে তো? না হলে কি আবার ডিটেনশন ক্যাম্প হবে আসামের মতো, যেখানে মানুষগুলো পচে পচে মরছে? এই সমস্ত জায়গায় একটা করে এখানেই তো বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন ডিটেনশন ক্যাম্পের কোনো গল্পই নেই সিএ এর সঙ্গে। এটা আসলে অপপ্রচার, আসলে রাজনীতি ছাড়া কিচ্ছু নয়। আচ্ছা বলুন তো, মানুষ কাকে বিশ্বাস করবে, কোন শিবিরকে বিশ্বাস করবে? যে ফর্ম দেখিয়ে তৃণমূল যা বলছে তা, নাকি বিজেপি এবং অমিত শাহ যা বলছেন সেটা?